আজকে আমরা স্পেসিফিকলি স্ট্রাকচারাল ডিভাইসেসের উপর ফোকাস করব সেকশনের জন্য। কিছু কিছু স্ট্রাকচারাল ডিভাইসেস যেগুলো আমরা পয়েন্ট আউট করে ওটার কী কী এফেক্ট হচ্ছে রাইটিংয়ের উপরে এটা লিখতে পারবো। ইটস গোয়িং টু বি হেল্পফুল ফর আস ইন writing questions 3 and 6 and also for the comparison question 7. So আজকে আমরা 20টা স্ট্রাকচারাল ডিভাইসের উপর ফোকাস করব। So the first device is change in tone. Now tone কি জিনিস? What the writer feels about a particular thing, এটাকে টোন বলে। আর যখন টোনটা চেঞ্জ হয়, যে রাইটার একবার একটা জিনিস ফিল করতেছে অ্যাবাউট সামথিং, পরে যে আরেকটা জিনিস ফিল করতেছে অ্যাবাউট দ্যাট সেম থিং। সো ফর এক্সাম্পল রাইটিংয়ের মধ্যে কেমন থাকতে পারে, শুরুতে দ্য রাইটার ইজ হ্যাপি অ্যান্ড লেটার অন হি ইজ স্যাড। শুরুতে হি ইজ অ্যাংরি, লেটার অন হি ইজ কাম। শুরুতে হি ইজ অপটিমিস্টিক, পরে যে সে পেসিমিস্টিক। এই জিনিসটা কেন করে রাইটার? টু মেক দ্য রাইটিং মোর ইন্টারেস্টিং অ্যান্ড টু অ্যাভয়েড মনোটনি। টোন চেঞ্জের মাধ্যমে আমরা একটা রাইটিংকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারি বাই অ্যাভয়েডিং মনোটনি। দেন হচ্ছে আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডার মানে কি, যে যেটা যখন ঘটেছে ওই স্টেপ বাই স্টেপ ওইটাকে ডিসক্রাইব করা। সো আপনারা দেখতে পাই, ইজ দ্য রাইটার রাইটিং ইন দ্য কারেক্ট অর্ডার অর অল ওভার দ্য প্লেস। সো সে কি একদম শুরুতে বলতেছে, ওর পরে স্টেপ বাই স্টেপ সবকিছু ডিসকাস করতেছে কিনা। সো ফর এক্সাম্পল, ইন দ্য মর্নিং কি ঘটেছে, ওটা মর্নিংয়ে বললাম। ইন দ্য আফটারনুন অ্যান্ড দেন অ্যাট নাইট, নাকি এভাবে বলেছে যে শুরুতে অ্যাট নাইট কি হলো ওটা বললো, ওর পরে ইন দ্য আফটারনুন কি হলো এটা বললো, ওর পরে ইন দ্য মর্নিং কি হলো এটা বললো। অল ওভার দ্য প্লেস কিনা। সো এই জিনিসটা আপনি দেখতে হবে যে ক্রোনোলজিক্যাল অর্ডার বলেছে কিনা। কেন করি আমরা এটা? টু মেক ইট ইজি টু রিমেম্বার। যখন স্টেপ বাই স্টেপ ক্রোনোলজিতে থাকে একটার পরে আরেকটা, তখন এটা মনে রাখতে ইজি হয় আর রাইটিংটা আরো বেশি অর্গানাইজড হয়। দ্য নেক্সট থিং ইজ ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এক্সট্রাক্ট। সো এক্সট্রাক্টের সব থেকে ইম্পর্টেন্ট এরিয়াটা, ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা? যেমন আমরা যখন মারিওর স্টোরিটা দেখেছিলাম, তখন ওখানে মারিওর জন্য ক্লাইম্যাক্স কোনটা ছিল? যখন ও দেখতে পারলো যে ব্রিজটা অ্যাকচুয়ালি ব্রোকেন। এখানে আপনার যখন ইফেক্টটা আপনি দিবেন, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ রিটেন দেয়ার অ্যান্ড ওয়াই। ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি কি লেখা আছে এবং কেন ক্লাইম্যাক্সে এই জিনিসটাই লিখেছে রাইটার, ওইভাবে করে ইউ নিড টু গিভ অ্যান এক্সপ্লেনেশন। দেন উই হ্যাভ আ সিক্লিক্যাল স্ট্রাকচার অর সাইক্লিক্যাল স্ট্রাকচার, আপনি যেভাবে বলতে চান। সিক্লিক্যাল স্ট্রাকচার হচ্ছে যখন আপনার যে ওপেনিংটা আছে আর শেষটা আছে, মানে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, দে আর সিমিলার ইন নেচার। সো ফর এক্সাম্পল, আপনার স্টোরিতে শুরুতেও দ্য প্রোটাগনিস্ট, দ্য মেইন ক্যারেক্টার ওয়াজ স্যাড, and ending the main character is sad. এটা কেন করা হয়? To make it more memorable, to make it more dramatic. Then we have dialogue or monologue. Dialogue monologue কখন? যখন আমরা direct speech use করি, when the characters are talking to someone else, তখন আমরা এটাকে dialogue বলি। আর যখন নিজের সাথে নিজে কথা বলে তখন এটাকে আমরা monologue বলি। So he needs to shut up, retorted Harry. I wish I had never gone there, I said to myself. That's a monologue. কেন আমরা ডায়ালগ অথবা মনোলগ ইউজ করি? ইট ব্রেকস আপ দ্য ন্যারেটিভ। আমরা যে নেরেশন করতেছিলাম, নেরেট করে স্টোরিটা বলতেছিলাম যে আগে এটা হয়েছে, ওর পরে এটা হয়েছে, ওর পরে ওটা হয়েছে, এই জিনিসটা ব্রেক আপ করে, অ্যান্ড ইট গিভস আস মোর ডিটেল অ্যাবাউট উইচ ক্যারেক্টার্স আর টকিং। সো আমাদেরকে আরো ডিটেল দিচ্ছে। অলসো ইট মেক্স আস ফিল অ্যাজ দো এই জিনিসটা আরো রিয়েলিস্টিক। এটা জাস্ট একজন থেকে শুনতেছি না, ইটস মোর রিয়েলিস্টিক। উই ক্যান অলসো ফিল ইট, এক্সপিরিয়েন্স ইট বেটার। দেন উই হ্যাভ সামথিং কল্ড অ্যান এক্সটেন্ডেড মেটাফোর। না, মেটাফোর কি জিনিস এটা আমরা জানি। সেটা কি? যখন আমরা বলি যে একটা জিনিস আরেকটা জিনিস। সো শি ইজ অ্যান এঞ্জেল, দ্যাটস আ মেটাফোর। An extended metaphor is when we continue that thing. So ওর পরে আমরা ওটা এক্সপ্লেন করি আরো। So metaphor with an explanation afterwards. So she is an angel. ওর পরে যদি আমি রিজনটা দিই why she is an angel, আরো ডিসকাস করি, that will be an extended metaphor. না তাহলে আমি এই মেটাফোরটাকে এক্সটেন্ড করলাম কেন? To give more emphasis on this idea or on this concept. Then we have flashback. Flashback কি? যখন আমরা we go back in time. আমরা কথা বলতে বলতে যখন আমরা পিছনের কথা বলি। So for example, 3 months ago this happened. 2 months ago this happened. 1 year ago this happened.
কেন করতেছি এটা? টু অ্যাড মোর ডিটেল, কথাটার সাথে আরো ডিটেল অ্যাড করার জন্য। Then we have foreshadowing. Foreshadowing মানে হচ্ছে সামনের কোনো ঘটনা যেটা ঘটবে ওইটার ব্যাপারে কিছু ক্লু আগে থেকেই দিয়ে দেওয়া। So when the writer gives clues to the reader about something that is going to come later in the writing. So giving clues that something bad is about to happen. আগে থেকে কিছু ক্লু দিলাম। So for example, আকাশগুলো কালো হয়ে আসতেছিল। So I'm building up tension towards the big reveal that something is going to come, যেটার ব্যাপারে আমি কিছু hints অথবা clues দিয়ে যাচ্ছি। That's foreshadowing. Then we have juxtaposition. Now juxtaposition কিন্তু linguistic device or structural device. Juxtaposition কি? Contrast at essay level. So এটাকে কখন আমরা linguistic বলতেছি, কখন আমরা structural বলতেছি। না যখন linguistic তখন তো আমরা বলতেছি এটা কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে, রাইট? সো এই আইডিয়ার সাথে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে। জাক্সটাপোজিশনটাকে আমরা স্ট্রাকচারালি কিভাবে এক্সপ্লেন করতে পারি, যেটা আমরা দেখব যখন সাপোজ দ্য ক্যারেক্টার ইজ ভেরি শাই ইন প্যারাগ্রাফ 1, অথবা ক্যারেক্টারের একটা ক্যারেক্টারিস্টিক আছে যেটা শুরুতে দেখা যাচ্ছে, অ্যান্ড পরে যে আফটার 5 প্যারাগ্রাফস on the 5th paragraph he is confident. Now why is he confident at the 5th paragraph? What happened between the first paragraph and the 5th paragraph? এই ব্যাপারে যখন আপনি এক্সপ্লেনেশন দিবেন, that is a structural feature. So you have to think about how the change took place over those paragraphs. So এই প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 5 এর মধ্যে কি ঘটেছে, যে কারণে এই চেঞ্জটা আসছে, আপনি যখন ওটার ব্যাপারে এক্সপ্লেনেশন দিবেন, ওটার ব্যাপারে কথা বলবেন, দ্যাট উইল বিকাম এ স্ট্রাকচারাল ফিচার। আপনি যখন বলবেন যে চেঞ্জটা যে আসছে, দিস শোজ এ কন্ট্রাস্ট অফ হি বিং শাই অ্যান্ড দেন হি বিকামিং কনফিডেন্ট। সো কন্ট্রাস্টের ব্যাপারে যখন কথা বলবেন, দ্যাট উইল বি লিঙ্গুইস্টিক ফিচার। বাট দেন অ্যাগেন যখন আপনি বলবেন যে কিভাবে প্যারাগ্রাফ 1 থেকে প্যারাগ্রাফ 5 এর মাঝখানের ঘটনাগুলা তাকে কনফিডেন্ট বানিয়ে দিয়েছে, তখন দ্যাট উইল বি এ স্ট্রাকচারাল ফিচার। লিস্টের মধ্যে ইট হ্যাজ টু বি মোর দেন 3 আইটেমস, বিকজ ইফ ইটস 3 আইটেমস দেন ওটাকে আমরা কি বলি? রুল অফ 3 অথবা ট্রাইকোলন, রাইট? সো লিস্ট হওয়ার জন্য there has to be more than 3 items. So bring chocolates, cookies, cream and milk. কেন করি? কেন লিখি লিস্ট? To make it easy to remember, to write in an organized manner. Organization বাড়ানোর জন্য writing it. Then we have long and short paragraphs. Now এটা কেন করি? To show importance. Now short paragraph ও importance show করতে পারে, long paragraph ও importance show করতে পারে, বাট এটা আরো স্পেসিফিক কিছু পয়েন্টও আছে। Now কিভাবে দুটোটাই ইম্পর্টেন্স শো করতে পারে? সো ফর এক্সাম্পল, অল দ্য প্যারাগ্রাফস আর শর্ট। আপনার যে টেক্সটটা আছে ওটার মধ্যে সব প্যারাগ্রাফই শর্ট, বাট ওয়ান অফ দ্য প্যারাগ্রাফ ইজ পার্টিকুলারলি লং। এর মানে কি? ওই প্যারাগ্রাফটার উপরে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। অর ভাইস ভার্সা, সবগুলাই লং প্যারাগ্রাফ বাট একটা পার্টিকুলার প্যারাগ্রাফ শর্ট, দ্যাট মিনস ওটার উপরে ইম্পর্টেন্স দিচ্ছে। অন দ্য কন্ট্রি স্পেসিফিক কিছু পয়েন্টস আছে, যেমন আপনার যদি লং প্যারাগ্রাফ থাকে এর মানে কি? The writer wants to give more information. শর্ট প্যারাগ্রাফ থাকলে সো কোনো জিনিসের ব্যাপারে জাস্ট ব্রিফ একটা গ্ল্যান্স দিয়ে চলে যাওয়া, তখন আমরা শর্ট প্যারাগ্রাফ ইউজ করি। সো এগুলো হচ্ছে স্পেসিফিক আর এটা হচ্ছে জেনারেল, দুটোর উপরে অ্যাপ্লাই করে। ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য কনটেক্সট অ্যান্ড যে জিনিসটা আপনি পড়তেছেন ওটার উপর ডিপেন্ড করবে যে কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করতেছে। দেন উই হ্যাভ লং শর্ট সেন্টেন্সেস। লং সেন্টেন্সেস আমরা জানি কেমন হয়, লম্বা লম্বা অনেক বড় কমপ্লেক্স কমপ্লিকেটেড সেন্টেন্সেস। শর্ট সেন্টেন্সেস যেমন what's that noise? I turned left. So short sentences কেন ইউজ করি? To build tension, to make the action seem live. Long sentences কেন ইউজ করি? To add detail, to slow down the narrative. Narrativeটা আস্তে আস্তে, to take time, আস্তে আস্তে করে বিল্ড আপ করতে চাচ্ছি। নিউ ক্যারেক্টার অর সেটিং, যখন একটা স্টোরির মধ্যে রাইটার নতুন একটা ক্যারেক্টার অথবা নতুন একটা সেটিং ইন্ট্রোডিউস করে, তখন আমরা এই পয়েন্টটা তুলে ধরতে পারি। দ্য রাইটার ইজ introducing a new character. এটা কখন, এটা কেন করে? To introduce something new obviously, বাট আপনার চিন্তা করতে হবে কেন ওই সময় এই জিনিসটা ইন্ট্রোডিউস করেছে, কেন আগে করেনি, কেন পরে করেনি, এটার ব্যাপারে আপনি কথা বলতে পারেন। So that can be your explanation. Then number 14 is pace.
পেস মানে কি, কত তাড়াতাড়ি যাচ্ছে বা কত স্লো যাচ্ছে। সো হাউ ফাস্ট অর স্লো দ্য ন্যারেটিভ ইজ, যে কথাটা বা যে রাইটার লিখেছে এটা কতটুকু ফাস্ট কতটুকু স্লো। সো আপনি যদি দেখেন যে ওয়ান মোমেন্ট ইউ আর অ্যাট হোম অ্যান্ড দি আদার মোমেন্ট ইউ আর ইন অস্ট্রেলিয়া, যে ন্যারেটিভটা আছে ওটার মধ্যে আপনি পড়ে দেখতেছেন, শুরুতে আপনি এক জায়গায় আছেন, ওর পরের প্যারাগ্রাফেই আপনি মানে অন্য কোথাও চলে গেছেন all of a sudden. That will show that the pace of the write-up is quite fast. The whole of the thing is quite action-packed. The write-up is quite action-packed. But যখন আমি দেখতেছি যে পেসটা অনেক স্লো, আস্তে আস্তে হচ্ছে, সো ওখান থেকে আমরা বুঝতে পারি যে রাইটার ইজ ট্রাইং টু গিভ a lot of description. The writer is taking his time in developing something. ডেভেলপ করে, বিল্ড আপ করে তারপর করতে চাচ্ছে। Then number 15, we have pathetic fallacy. What is pathetic fallacy? Pathetic fallacy is when the weather and the atmosphere reflects the mood of the text. So mood মানে happiness, sadness, etc. এই জিনিসটা যখন আপনি weather দিয়ে ডিনোট করা হয়, so for example the dark night usually কি represent করে বলেন তো? dark night, অন্ধকার রাত usually কি শো করে? sadness, right? gloomy একটা mood suggest করে। তারপর আপনি সানি ডে, কি জিনিসটা রিফ্লেক্ট করে? আ হ্যাপি ডে, রাইট? সো এই ধরনের জিনিস হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি বলে এটাকে। না এটাকে আমরা, এটা লিঙ্গুইস্টিক ডিভাইসও, এটা আবার স্ট্রাকচারাল ডিভাইসও। স্ট্রাকচারাল ডিভাইস কিভাবে ইউজ করবো আমরা এটা? যখন আমরা দেখবো যে জিনিসটা ফর এ লং পিরিয়ড অফ টাইম সাস্টেইন করতেছে। সো ফর এক্সাম্পল প্যাথেটিক ফ্যালাসিটা শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আছে। সো ফর এক্সাম্পল একটা টেক্সট আছে, ওই টেক্সটের মধ্যে লেখা আছে দ্য ফগ গেটস worse and worse. আস্তে আস্তে ফগটা খারাপ হতে যাচ্ছে, হইতেছে, খারাপই হইতেছে, ফগটা আরো বেশি ঘন হইতেছে, আরো বেশি ঘন হইতেছে, আরো ঘন হইতেছে। আর দ্য ফগ ইজ রিপ্রেজেন্টিং হোয়াট? দেখা যাচ্ছে ওই ফগের ঘন হওয়ার সাথে সাথে ক্যারেক্টারের যে ট্রাবলস গুলো আছে, ক্যারেক্টারের যে প্রবলেমস গুলো আছে, ওইটাও আরো ওয়ার্স অ্যান্ড ওয়ার্স হতে যাচ্ছে। সো যখন এটা সাস্টেইন থাকবে থ্রু আউট দ্য এসে অর থ্রু আউট দ্য পিস অফ রাইটিং, তখন আমরা এটাকে স্ট্রাকচারাল ফিচার হিসেবে ইউজ করতে পারবো। কেন ইউজ করে? জেনারেলি টু মেক ইট মোর ইন্টারেস্টিং, টু মেক ইট মোর মেমোরেবল। Okay, that's pathetic fallacy. Then we have point of view বা perspective. কার পয়েন্ট অফ ভিউ থেকে বা কার পার্সপেক্টিভ থেকে এটা লেখা? এক্সাম্পল, প্যারাগ্রাফ 1 may be from the point of view of the father, paragraph 3 may be from the point of view of the son. So কেন এটা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে লেখা বা দুইটা পয়েন্ট অফ ভিউর মধ্যে ডিফারেন্স কি? এই জিনিসটা হলো আপনার এক্সপ্লেনেশন। So whose point of view and what's the difference between the two point of views? Then we have repetition, when we repeat the same word or phrase multiple times. Now এই repetitionটা কেন ইউজ করতেছি? It will depend upon যে what is being repeated, কি রিপিট করতেছি, and why is it being repeated, কেন রিপিট করতেছি, and where is it being repeated, কোথায় রিপিট করতেছি। So for example, আমি যদি stop 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 তিনটা একসাথে স্টপ বলি, তাহলে এটা কি শো করে? This shows panic. একই সাথে যদি আমি রিপিট করি তিনটা জিনিস stop stop stop, তাহলে this shows that the writer is panicking or the character is in a panic mood, right? So it depends upon what is being repeated, why is it being repeated, and where is it being repeated. Then we have shift in focus. যখন আমরা ফোকাসটা শিফট করতেছি একটার থেকে আরেকটার দিকে। So when the writer shifts from one topic to another. So for example, the writer describes the trees, then he describes the streams, নদী নালা, and then he talks about the birds. So এখানে ফোকাসটা কি করেছে? সে শিফট করেছে, ফার্স্টে ট্রি, অরপরে স্ট্রিম, অরপরে বার্ড। কেন করে এটা? To quickly cover a number of topics. So it's like bang bang bang, একটা থেকে আরেকটা, continuation নাই, just jumping from one topic to another. That is shift in focus. Then we have tone. আমরা চেঞ্জ ইন টোন দেখেছিলাম শুরুতে। This is just tone. এই টোন বলতে the overall tone, ঠিক আছে? So what a writer feels about the topic. So for example, আমরা যে স্টিল বক্সের যে টেক্সটটা পড়েছিলাম, ওখানে কি দেখেছিলাম? Adams Forrest optimistic tone in the article living in a steel box. So his overall tone was that it was optimistic. He was thinking positively about steel box or shipping container houses. So আপনার এখানে চিন্তা করতে হবে, what is the overall tone? Not change in tone, but the overall tone টা কি? The last one, number 20, is zoom, অথবা more specifically zoom in, zoom out.
Zoom in is when the writer focuses on a particular detail. So একটা জিনিসের ব্যাপারে কথা বলতেছে, বলতে বলতে হঠাৎ করে ওটার ভিতরে ঢুকে গেল, ওটার ব্যাপারে ফোকাস করলো। সো একটা স্টোরিতে দেওয়া মাল্টিপল ক্যারেক্টার্স, সাডেনলি একটা মেইন ক্যারেক্টারের উপরে সে ফোকাস করলো, ওর ব্যাপারেই কথা বলা শুরু করলো, দ্যাট উইল বি জুম ইন। জুম ইন কেন করি? টু শো ইম্পর্টেন্স টু দ্যাট ক্যারেক্টার or দ্যাট পার্টিকুলার ডিটেল। জুম আউট কখন করি? when the writer looks at the bigger picture without focusing on anything particular. যখন একটা জিনিসের ব্যাপারে কথা বলতে বলতে ওইটা থেকে বের হয়ে ডিটেল বিগার পিকচারের ব্যাপারে কথা বলা শুরু করলো। সো ইউজুয়ালি এটা কেন করা হয়? টু টক অ্যাবাউট দ্য সেটিং, আশেপাশে কি ঘটতেছে ওই জিনিসটা ডিসক্রাইব করার জন্য, উইদাউট টকিং অ্যাবাউট এনি ক্যারেক্টার্স অর এনি পার্টিকুলার থিং। সো দ্যাট ইজ নাম্বার 20। না, এই হলো আমাদের 20টা স্ট্রাকচারাল ফিচার যেগুলো আপনাকে সেকশন এর কোয়েশ্চেন নাম্বার 3, 6 and 7 লিখতে হেল্প করবে। আজকে এতটুকু রাখি, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।